পরবর্তী স্কুল অর্থাৎ 238 পেজ। প্রথম কোশ্চেন দেখা যাক। বলা হয় এবিটি এবিটি এর ক্ষেত্রে তোরা সম্পূর্ণ উত্তর অন্ধভাবে বিশ্বাস করবি না। এখানে অধিকাংশ উত্তর আমি দেখলাম ভুল, এবং আমি জানি না এটা এবিটি ইচ্ছাকৃত ভুল কিনা, তবে এক্ষেত্রে যারা একেবারে পিছিয়ে পড়া স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা হতে পারে। আচ্ছা, দেখা যাক। পুঞ্জিত ক্ষয় ক্ষয়ীভবনের অংশ নয় এটি, কারণ পুঞ্জিত ক্ষয় ক্ষয়ীভবনের অংশ নয়, কারণ এটি হলো পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে ক্ষয়ীভবন প্রবল আকারে ঘটে। পুঞ্জিত ক্ষয় প্রবল বিপর্যয় করে, একদম ঠিক। পুঞ্জিত ক্ষয়ে অভিকর্ষ বলের ভূমিকা একদম নেই। এক্ষেত্রে এটা একদম অংশ নয় বলেছে, তার মানে অপশন সি। এখানে কিন্তু কন্টিনেন্টাল ড্রিফট থিওরি থেকে কোশ্চেন কিন্তু প্রথমেই দেয়নি। পরবর্তী কোশ্চেন দেখা যায়, সত্য মিথ্যা বলেছে। সমুদ্রের তলদেশে মহীসোপানের অংশে খনিজ পাওয়া যায়, তলদেশে মহীসোপান অংশে খনিজ তেল পাওয়া যায়। শীতল সমুদ্রের ডায়াটাম সিন্ধুকর্দ জাতীয় পরিমাণ বেশি। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের ঘনত্ব সর্বাধিক। আন্টার্কটিকায় সমুদ্রের krill জাতীয় মাছের খাদ্য পাওয়া যায়। অর্থাৎ 3 নম্বর ভুল। কোথায় আছে 3? মিথ্যা। 3 মিথ্যা। আচ্ছা, একটাই অপশন দেখলাম 3 মিথ্যা, এখানে 3টাই ঠিক। আন্টার্কটিকা সমুদ্রে krill মাছ পাওয়া যায়, 3টাই ঠিক, অর্থাৎ অপশন বি। পরবর্তীতে কোশ্চেনটা কত সুন্দর কোশ্চেন দিয়েছে। কোন নির্দিষ্ট জীব প্রজাতির এবং জীব গোষ্ঠী বাস্তুতন্ত্র, জীব প্রজাতি অটোইকোলজি, জীব গোষ্ঠী সিনকোলজি। অধিকাংশ স্টুডেন্ট তাড়াহুড়ায় কিন্তু এই জাতীয় ভুলগুলো করবে, এবং শিক্ষকদের একটা পরীক্ষা হলে মেন্টালি প্রিপেয়ার্ড থাকা বা মেন্টালি ট্যাকেল করা, এটা হচ্ছে আমাদের সমস্ত কিছু পরীক্ষা হয়। সেক্ষেত্রে ঠান্ডা মাথায় যারা পরীক্ষা দিতে পারবে তাদের রেজাল্ট খুব ভালো হবে। নিচের কোন বৈশিষ্ট্য জীবমণ্ডলের ক্ষেত্রে একেবারে প্রযোজ্য নয়? জীবমণ্ডলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কি বলা হচ্ছে? জীবমণ্ডল বৃহত্তম একক, ঠিক আছে। পৃথিবীর সকল সজীব পদার্থ জীবমণ্ডলের অন্তর্গত, ঠিক আছে। জীবমণ্ডলের সজীব জড় উপাদান, একদম ঠিক আছে। বায়ুমণ্ডলে 800 মিটার উচ্চতা পর্যন্ত মাটি এবং গভীরে 50 মিটার, না, কখনোই না। বায়ুমণ্ডলের ক্ষেত্রে তোরা বলবি কত? তোরা আমাকে কমেন্ট বক্সে বলবি কত, আমি তোদেরকে পড়িয়েছি। বায়ুমণ্ডলে কত, মাটির গভীরে কত, এবং সমুদ্র পৃষ্ঠ কত। এক্ষেত্রে অপশন ডি ভুল। পরবর্তী কোশ্চেন, বাম স্তম্ভ ডান স্তম্ভ বলেছে, যেখানে বলছে পর্বতের নিরবিচ্ছিন্ন বিস্তার, শিলাস্তরের গঠন। আচ্ছা, এখানে একটা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি কোশ্চেন পাওয়া গেল। শিলাস্তরের গঠন, মধ্য আটলান্টিক শৈলশিরা, ক্রান্তীয় অঞ্চলে হিমবাহ। তাহলে শিলাস্তরের গঠন আমাদের ভূতাত্ত্বিক সাদৃশ্য দেয়, ভূতাত্ত্বিক সাদৃশ্য দেয়। ডুয়েটটা ডি, ডুয়েট ডি দুটো আছে অপশন, দেখ ডুয়েট ডি দুটো আছে। আরেকটা ক্রস চেক করবো, সি দুটোই আছে। তাহলে অপশন বি 3 নম্বর টেস্ট করি, মধ্য আটলান্টিক শৈলশিরা। অবশ্যই এটা সমুদ্রের তলদেশে, তাহলে অপশন এক্ষেত্রে এ। গ্রেট কথাটি প্রথম কে ব্যবহার করে? আহ, ডেভিস তো না, পাওয়েল গিলবার্ট হতে পারে, গিলবার্টের নাম আছে। জিকে গিলবার্ট, হ্যারি সেস, না। জিকে গিলবার্ট, চেম্বারলিন এবং স্যালিসবেরি। পর্যায়ন বা গ্রেডেশনের সঙ্গে আমার এই ওয়ার্ডটা কিন্তু পরিচিত হবে। আহ, গিলবার্ট এবং চেম্বারলিন ও স্যালিসবেরি। পরবর্তী কোশ্চেন বলা আছে হিমবাহের কার্যের ফলে পর্বতের উপরিভাগ থেকে পালন হয়। মানে মাথা থেকে তোকে নিচ অব্দি যেতে হবে। ড্রামলিন এসকার, না। ফিওর্ড এরিটিন, না। এসকার ড্রামলিন, না। পিরামিড চূড়া হতে পারে, সার্ক হতে পারে, হিমদ্রোণী হতে পারে, ড্রামলিন, অর্থাৎ অপশন ডি। পরবর্তী বলেছে কোনটা হচ্ছে ভুল। পুয়ের্তো খাত আটলান্টিক, ঠিক আছে। বুকানন খাত দক্ষিণ আটলান্টিক, ঠিক আছে। দক্ষিণ স্যান্ডউইচ খাত স্যান্ডউইচ দ্বীপ, ঠিক আছে। রোমান্স খাত কর্কটক্রান্তির এখানে নিকট। তোরা বলবি আমাকে এখানে রোমান্স খাত কোথায় দেখা যায়? যারা জানিস তারা কমেন্টে বলবি। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রের পৃষ্ঠীয় জলের গড় তাপমাত্রা কত? এটা অবভিয়াসলি 27 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী একটা বিবৃতি, একটা ব্যাখ্যা দিয়েছে, ঘনীভবন তখনই ঘটে যখন বায়ু তার শিশিরাঙ্কের তাপমাত্রায় পৌঁছায়। শিশিরাঙ্ক হলো সেই তাপমাত্রা যেখানে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প তরলে পরিণত হয়। তাহলে উভয় ঠিক হবে এবং আর সঠিকভাবে ব্যাখ্যা দেয়। পরবর্তী স্কুলের ক্ষেত্রে কি বলা হয়েছে? পরবর্তী স্কুলের ক্ষেত্রে বলা হয়েছে 3টে দেওয়া দেওয়া হয়েছে, যেখানে জলীয় বাষ্প, বরফ কঠিন, জল তরল। প্রথমে ঘনীভবন, তরল, বরফ কঠিন। আচ্ছা, 1, 2, 3 স্থানে কি কি বসবে? অর্থাৎ 1, 2 এবং 3। এক স্থানে সবসময় গলন, জল, বরফ, এই যে অ্যারো দেওয়া আছে, বরফ গলে জলে পরিণত হয়। 2 স্থানে জলটা বাষ্পীভূত হয়, অর্থাৎ আর দেখার দরকার নেই আমাদের গলন এবং বাষ্পীভবন। এক্ষেত্রে উত্তরটা আমার স্যাটিসফাই করছে, গলন এবং বাষ্পীভবনকে। পরবর্তী একটা C1 C2 দিয়েছে, একদম সহজ, একদম জল। পরিচলন বৃষ্টিপাত 4 o'clock রেন। আমি দুটো অপশন টেস্ট করবো, শৈলক্ষেপ, বৃষ্টিপাত। বৃষ্টির ছায়া অঞ্চল, আচ্ছা বৃষ্টির ছায়া অঞ্চল হচ্ছে অনুবাদ ঢাল। এক্ষেত্রে তোদের কিছু কিছু সময় পাজেলও করতে পারে, পরপর অ্যান্সার দেওয়া থাকে 1, 2, 3, 4 থাকে, কিছু জায়গায় পাবি তোরা। এক্ষেত্রে পরিচলন বৃষ্টিপাত বি, অপশন 1 বি, বি দুটো আছে। অপশন, তারপরে বৃষ্টির ছায় অনুবাদ ঢাল, অর্থাৎ অপশন বি।
চুনাপাথর দৈর্ঘ্যটা তীর্যকভাবে বৃদ্ধি পেল, অবভিয়াসলি হেলিকটাইট। পরবর্তী দিয়েছে দেখ, কাস্ট থেকে দিয়েছে হলোকাস্ট, মেরোকাস্ট, সিউডোকাস্ট, ফ্লুভিওকাস্ট। এক্ষেত্রেও এটা তোদের জানা আছে প্রত্যেকে, এটাও কোশ্চেন তোদের পারা উচিত। হলোকাস্ট চুনাপাথর গঠিত অঞ্চলেই তৈরি হয়। মেরোকাস্ট একটা অসম্পূর্ণ কাস্ট বাস্তুতন্ত্র, একটা অসম্পূর্ণ কাস্ট ভূমিরূপকে বলা হয় মেরোকাস্ট। সিউডোকাস্টের ক্ষেত্রে সিউডো মানে হলো কোনো কিছু উজ্জ করে দেওয়া, মানে যেটা তোর অ্যাকচুয়াল পরিবেশ, সেই পরিবেশ থেকে অন্য পরিবেশে যাওয়া, অর্থাৎ চুনাপাথর ছাড়া অন্যান্য শিলায় পাওয়া যায়। এবং ফ্লুভিওকাস্ট, ফ্লুভিও মানে হচ্ছে নদীর সঙ্গে সম্পর্ক, অর্থাৎ অপশন ডি। সমুদ্র জলে গড় লবণতা 34 পার 1000 বলতে কি বোঝায়? তার মানে প্রতি প্রতি 1000 গ্রাম জলে লবণতার পরিমাণ 34, প্রতি 1000 গ্রাম লবণতার পরিমাণ 100 গ্রাম। আমি এটাই উত্তর ভেবেছিলাম লেখাটা ভুল আছে, ওই জন্য সেখানে 34 লিখেছিলাম, কিন্তু পরবর্তী দেখ, প্রতি কিগ্রা, মানে প্রতি কিগ্রা জলে লবণতার পরিমাণ 34%। তাহলে এক্সামিনার সব সময় টার্গেট চাইবে না তুই কোশ্চেনটা ঠিক কর, এমন ভাবে তোকে পাজল করবে, সেই পাজল থেকে বেরিয়ে আসাই হচ্ছে সব থেকে বড় পরীক্ষা। পরবর্তী, গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্প কিসের সঙ্গে জড়িত? গ্রিনফিল্ড বিমানবন্দর এটা হচ্ছে ভারতের সেই সমস্ত বিমানবন্দর যেখানে কোনো বিমানবন্দর নেই, অথচ নতুন বিমানবন্দর হতে পারে। আমাদের মালদা নতুন বিমানবন্দরের প্রজেক্ট নিচ্ছে, সেখানে গ্রিনফিল্ড বিমানবন্দর আমি তাকে বলতেই পারি। গগন প্রযুক্তি কিসের সঙ্গে জড়িত? মাদারীপুর গগন হলো একটা এমন প্রযুক্তি যেটা হচ্ছে এই যে এয়ারপোর্ট অথরিটিতে কন্ট্রোলিং করে, সেই কন্ট্রোলিং এ গগনের একটা ভূমিকা রয়েছে। এই হচ্ছে একটা নেভিগেশন সিস্টেম, যে নেভিগেশন সিস্টেমটা কি করে জিপিএস, জিআইএস, ইসরো, এয়ারপোর্ট অথরিটি প্রত্যেকটা স্যাটেলাইটের সাহায্যে কোথায় ট্রাফিক জ্যাম আছে তা সম্পর্কে ডিকটেট করে, অর্থাৎ অপশন বি স্যাটেলাইট। একটি দেশের আমদানি রপ্তানির তুলনায় প্রতি বছর বেশি হচ্ছে, আমদানির তুলনায় রপ্তানির তুলনায় আমদানি বেশি হচ্ছে। এক্ষেত্রে ফলে ওই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে। এক্ষেত্রে কি করতে হবে? পরিস্থিতি দীর্ঘমেয়াদ দেশীয় মুদ্রার মান কমাতে হবে, অবশ্যই কমাতে হবে, না কমালে কিভাবে তুই দীর্ঘমেয়াদী করবি? হয়তো বৃহত্তম ম্যাগনেটাইট খনি হলো কর্ণাটকের কুদ্রেমুখ, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কর্ণাটকের কুদ্রেমুখ ম্যাগনেটাইট বৃহত্তম, ভারতের বৃহত্তম কর্ণাটকের কুদ্রেমুখ। নামাকু নাম্বে চিথাম, এই ওয়ার্ডটাই দেখবি তামিলের ওয়ার্ড, এগুলো এই রিলেটেড কোশ্চেন থাকলে একদম তামিলনাড়ু চোখ বন্ধ করে দিয়ে দিবি, নামের সঙ্গে অনেক সময় রিলেট পেয়ে যাবে যদি কোশ্চেন না জানা থাকে। প্রচলিত শক্তি সম্বন্ধে কোন বাক্যটি প্রযোজ্য নয়? আবার পড়বি, কোশ্চেনটা কি বলেছে? প্রযোজ্য নয়। এর উৎসগুলি অফুরন ও গ্রহণশীল, এর উৎপাদন পদ্ধতি সরাসরি পরিবেশকে দূষিত করে না, এর উৎসগুলি সহজলভ্য এবং এর ব্যাপক। আচ্ছা, অপরিচালিত এর উৎসগুলি সহজলভ্য নয়। অপরিচালিত শক্তি কোনটা? অপরিচালিত শক্তির কয়েকটা উদাহরণ দিয়ে আমাকে জানা কমেন্ট বক্সে। পরবর্তী বলেছে, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর প্রত্যেকটা শস্য আলাদা, সোয়াবিন, গম, আলু, মটর। এক্ষেত্রে চিহ্নিত স্থানে কি হবে? শস্যাবর্তন। শস্যাবর্তন যে তাকেই বলে যে প্রতি বছর যেগুলো হচ্ছে রিসাইক্লিং কর, প্রতি বছর শস্যের চাষকে। পরবর্তী কোশ্চেনে চলে যায় এবার, কোন বিষয়টি সবুজ বিপ্লবের সাথে জড়িত? ফসলের উৎপাদন বাড়ে, ফসলের উৎপাদনশীলতা বাড়ে, গ্রামীণ অর্থনীতি সবকটি প্রযোজ্য। সবটাই হবে, সবকটি প্রযোজ্য। ভারতের পশ্চিম থেকে পূর্ব দিকে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে যদি চলে যাস, কিভাবে পাট, কার্পাস, আখ এর চাষ দেখা যায়। পাট, আখ, কার্পাস, চা, কার্পাস, চা, আখ, পাট। পশ্চিম থেকে পূর্ব দিকে যদি চলে যায়, আখ, কার্পাস, পাট, চা, কার্পাস, আখ, চা, পাট। হ্যাঁ, অপশন সি। কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম জনসংখ্যা 100 কোটিতে পৌঁছায়? কত, কোন বছরটা? এটা হচ্ছে 2000 সালে 1 মে, অর্থাৎ 2000 সাল তো নাই, 2001 সাল, অর্থাৎ উত্তরটা হবে 2001 সাল। এখানে বলেছে, দেখ এটা আমাদের দেখেই সঙ্গে সঙ্গে বলা হবে রৈখিক বসতি, আমিও সেক্ষেত্রে রৈখিকই করেছিলাম, কিন্তু এখানে বলছে কোশ্চেন চিহ্নিত স্থানে কোনটা বসবে? কোশ্চেন চিহ্নিত স্থানে গ্রামীণ বসতিতে দেখা যায়, অবশ্যই হ্যামলেট, চোখ বন্ধ করে হ্যামলেট দিবি, অর্থাৎ অপশন ডি। এক্ষেত্রেও কিন্তু ভুল হবে, ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। শিল্প শহর দুর্গাপুর, সাংস্কৃতিক শহর অক্সফোর্ড। ব্যাস দুটো চেক করলাম, অপশন সি। কনভারসেশন প্যাট্রিক গেটের একদম সহজ কোশ্চেন তুলেছে, পৌর বসতির ক্ষেত্রে কোনটা প্রযোজ্য নয়? 500 জন ন্যূনতম, ঠিক আছে। জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার 500 জন, কত কত 400 জন। এখানেই সব থেকে বড় কোশ্চেন, অর্থাৎ এটি ভুল, সত্য নয়। পশুপালক যাযাবর গোষ্ঠী, এটা আগেও পেয়েছি স্কুলের ঋতুভিত্তিক ট্রান্সহিউম্যান্স বলা হয়। গ্রামীণ বসতির অবস্থানকে প্রভাবিত করে এমন কিছু কারণ। অবস্থান, জলবায়ু, প্রতিরক্ষা, প্রতিরক্ষা, অর্থাৎ অপশন এ। ভারী শিল্প হবে না, সেবা ক্ষেত্র, গ্রামীণ ব্যাংক, নির্মাণ সামগ্রী নেই, জমির প্রাপ্যতা, উচ্চশিক্ষা গ্রামীণে খুব কম দেখা যায়। জনসংখ্যা বৃদ্ধির হার তাকেই বলে যেখানে জনবিস্ফোরণ greater than 2%।
পরবর্তী একটা ফর্মুলা দিয়েছে যেখানে মানুষ জমি অনুপাতকে বের করতে বলেছে। কার্যকর জমি কোথায় রয়েছে? কার্যকর জমি মোট জনসংখ্যা বাই জমি, সেক্ষেত্রে জমিটা কার্যকর জমি, অর্থাৎ অপশন ডি। পরবর্তী আছে 34, নিম্নলিখিত মধ্যে কোনটি জনসংখ্যা পরিবর্তনের নিয়ন্ত্রক নয়? অর্থনৈতিক অবস্থা। অতি উন্নত দেশগুলির জনসংখ্যার স্থিতি অবস্থা, জনসংখ্যা হ্রাস পাওয়ার মূল কারণ কি? জনসংখ্যার উন্নত দেশগুলির সামাজিক পরিবর্তন এবং শিশুর মরণ। পরবর্তী আরেকটা স্কুল 253, এখানে কি বলা হচ্ছে? ওয়েগনারের মধ্যে মহাদেশ সমূহগুলি নিরক্ষরেখা সঞ্চালনের কারণ। নিরক্ষরেখার দিকে বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি হবে। কোশ্চেন সহজ আছে। সম্পৃক্ত স্তরের ক্ষেত্রে আবদ্ধ জলরাশির শীর্ষবিন্দুগুলিকে, অর্থাৎ আবদ্ধ জলরাশির শীর্ষবিন্দুগুলিকে আমি যোগ করি, তাহলে যে রেখা পাওয়া যাবে তাকে ভাগস্তর কখনোই বলবো না, ক্রিয়েটিক স্তরও কখনোই বলবো না, অ্যাকুইফার তো একদমই না। একটাই অপশন পড়ে থাকছে, সেটা হচ্ছে ভৌম জলপীঠ, অর্থাৎ যে স্তরগুলিকে যোগ করা হয় তাকে বলা হয় ভৌম জলপীঠ। ক্রিয়েটিক স্তর কাকে বলে, ভাগস্তর কাকে বলে, আশা করি তোরা প্রত্যেকে জানিস, কমেন্ট বক্সে জান। বায়ুস্তরের সীমান্ত সৃষ্টি হয় কিসের জন্য? বায়ুস্তরের সীমান্ত সৃষ্টি হয় দুটো মিলিত হয় বিপরীতধর্মী, যেটা হচ্ছে উষ্ণ এবং শীতল বায়ুপুঞ্জের মাঝখানে সবসময় বায়ুস্তরের সীমান্ত সৃষ্টি হয়। মহাসাগরীয় তলদেশের বৃহত্তম অংশটিকে কি বলা হয়? মহাসাগরীয় তলদেশের বৃহত্তম অংশ গায়ট না, গায়ট হচ্ছে গভীর সমুদ্রের সমভূমিতে। কিন্তু দেখ, আমরা একটা পড়েছিলাম গিরিখাত বা সমুদ্র খাত, যেখানে বলা হচ্ছে যে মারিয়ানা খাত গভীরতম, অর্থাৎ এক্ষেত্রে আমার মনে হয় গভীর সমুদ্র খাত হওয়া উচিত। মহীসোপান হবে না, গায়ট হবে না, গভীর সমুদ্রের সমভূমি সমুদ্র খাত, তার গভীর সমুদ্রের তুলনায় সমুদ্র খাতের পরিমাণটা অনেকটা বেশি, অর্থাৎ এক্ষেত্রে সি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। শারীরবৃত্তীয় কাজে শক্তি ব্যবহৃত হওয়ার পর যে অবশিষ্ট শক্তি উদ্ভিদে থেকে যায়, মানে যেটা ব্যবহার করলো সেটা থেকে যায়, একটা পড়েছিলাম জিপিপি এবং একটা পড়েছিলাম এনপিপি অর্থাৎ প্রকৃত প্রাথমিক উৎপাদন। পরবর্তী দেখ, আবার একটা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি থেকে পেয়েছি আমি, জিগসফিট, মহাসাগরের উপকূলের মিল, প্যানজিয়া। আচ্ছা, এখানে একদম থরলি ফলো করা আছে, যেখানে আমাকে কোনো অপশন ক্রস চেক করতে হবে না। এটাও একটা কিন্তু পাজল করার কোশ্চেন, অর্থাৎ সবসময় যে ক্রস চেক হবে তা না, অপশন টেস্ট করবি দিয়ে পেয়ে যাবি, অর্থাৎ এক্ষেত্রে অপশন 1 2 3 4। পরবর্তী কোশ্চেনে চলে যায়, আবার একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ পেয়ে গেছি, যেখানে বলা হয়েছে সমুদ্রের উষ্ণতা পরিমাপক যন্ত্র গভীর সমুদ্রের সমভূমি, গভীর সমুদ্রের জলের উষ্ণতা পরিমাপ, সমুদ্রের জলের উষ্ণতা রেকর্ড করার যন্ত্র, সমুদ্র জলের ঘনত্ব পরিমাপক একটু। সমুদ্র জলের ঘনত্ব পরিমাপ করা হয় মূলত সিটি ডির সাহায্যে, অর্থাৎ একটা ডি 1 বি, অর্থাৎ আমি এইটা একটাই চেক করলেই পেয়ে যাবো। এগুলো চেক করতে গিয়ে আমাকে অনেকটা পজল হতে হবে। সিটিডি কনসেপ্টটা প্রত্যেকে দেখে যাচ্ছে, সিটিডি কনসেপ্ট থেকে থাকতে পারে। উপদ্বীপীয় ভারত গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্ভুক্ত, একদম ঠিক। গন্ড নামক, হ্যাঁ, ভারতের গন্ড নামক উপজাতির বসবাসের ক্ষেত্র থেকে প্রাপ্ত জীবাশ্ম থেকে গন্ডোয়ানা, ঠিক, একদম ঠিক, অর্থাৎ আর একে সঠিকভাবে ব্যাখ্যায়িত করে। প্রশান্ত মহাসাগর পৃথিবীর গভীরতম মহাসাগর, ঠিক আছে। মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরের অবস্থা, ঠিক আছে। সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদম অ্যাঙ্গেলে, সবটাই ঠিক আছে, সবগুলোই ঠিক। এক ফ্যাদম সমান কত মিটার? এক ফ্যাদম সমান কত মিটার? এক ফ্যাদম সমান কত ফুট? আগেও পেয়েছি কোশ্চেনে। একটা ভেন ডায়াগ্রাম, এটা একদমই সহজ আছে, যেখানে আমাদের জীবমন্ডল, বাস্তুতন্ত্র, তার মধ্যে থাকবে ফ্লোরা, উদ্ভিদ, ফনা, প্রাণী, অর্থাৎ অপশন বি। পরবর্তী, বিবৃতিগুলির মধ্যে সঠিক, বিবৃতির মধ্যে সঠিক, মহাদেশীয় হিমবাহ বিস্তৃত অংশ থেকে হিমশৈল সৃষ্টি হয়। কাশ্মীরের পেহেলগাঁও অঞ্চলে বহুবিধ সমভূমি দেখা যায় বহুবিধ সমভূমি গ্রাফ রেখায় দেখা যায়, একদম 3 নাম্বারটা ভুল। এমন কোথাও আছে 3 ভুল 3 ভুল 3 ভুল? দেখ, বাকি 3 ভুল নাই কিন্তু, কারণ গ্রাফ রেখা তিনটা হয়, একটা মধ্য গ্রাফ রেখা, পার্শ্ব গ্রাফ রেখা, প্রান্ত গ্রাফ রেখা। বহুবিধ তো একটা আলাদা সমভূমি, এটা গ্রাফ রেখার তো সমভূমিতে পড়ে না, অর্থাৎ 3 নম্বর ভুল। পরবর্তী বলেছে ঠিক ভুল নির্বাচন করতে বলেছে। শহরাঞ্চলে ধোঁয়াশা সৃষ্টি হয়। অতি শীতল জলকণাগুলি কুয়াশাযুক্ত হলে তাকে তুহিন বলা হয়। ট্রোপোস্ফিয়ারে উচ্চতা 6.4 ডিগ্রি সেলসিয়াস কমে যায় কত পার কিলোমিটারে, অর্থাৎ এক্ষেত্রে সবগুলোই ঠিক আছে। এখানে আমাকে সঠিক উত্তরই নির্বাচন করতে বলছে, এখানে আমাকে কোশ্চেনে কোনো রকম পাজল করেনি। ঠিক ভুল নির্বাচন করো, আবার দিয়েছে সঠিক বিকল্প, অর্থাৎ কোশ্চেনটা অনেকটা লেন্দি হচ্ছে। জীবের শারীরবৃত্তীয় কাজে ব্যবহৃত শক্তিকে শোষণ শক্তি বলা হয়, ঠিক আছে। এক স্তর থেকে অন্য স্তরে শক্তি অর্জিত হয়, শক্তি চক্রাকারে প্রবাহিত, শক্তি কখনোই চক্রাকারে হয় না, একমুখী হয় শক্তি, অর্থাৎ 3 ভুল 3 ভুল কোথায় আছে? 3 ভুল। দুই দুই এক স্তর থেকে অন্য স্থানে অর্জিত শক্তি বলে, ঠিক আছে, তাহলে 1 2 ঠিক, 2 3 ভুল। ভৌম জলে উৎসের ক্ষেত্রে উল্লেখ করো এগুলি যথাক্রমে, জল, উৎসাহ জল, আবহিক জল, সামুদ্রিক জল। আবার দেখ, এখানে একটা পাগল করা কোশ্চেন, এইখানে লিখেছে সহজাত জল, এখানে যদি জল বলতো তাহলে তো আমি তো প্রথমে এটাই করতাম যে অদক্ষেপণ 3, অর্থাৎ 3 আগে, আমিও সেই অনুযায়ী 3 আগেই করেছিলাম। কিন্তু কোশ্চেনটা যখন আবার পড়লাম তখন দেখলাম সহজাত জল। সহজাত জল কোথায় পাওয়া যায়? পাললিক শিলায় পাওয়া যায়, অর্থাৎ 2 নম্বরেরটা হবে 1।
দুই এক, সি এ আছে এবং এ আছে। পরবর্তী কোশ্চেন আমি দেখবো। পরবর্তী বলেছে উৎসান্দ জল। উৎসান্দ জল কোনটা? যেটা হচ্ছে আগ্নেয়গিরির ওখানে পাওয়া যায়, অর্থাৎ খনিজপূর্ণ জল 4। আর কোশ্চেন দেখার দরকার নাই, অর্থাৎ অপশন এ। এটাও কোশ্চেন ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে আসবে। এখানেও কোশ্চেন কিন্তু ভালো নলেজেবল কোশ্চেন, ভালো কোশ্চেন দিয়েছে। পরবর্তী, মেঘের সৃষ্টির প্রক্রিয়া অনুসারে সাজাও। মেঘের সৃষ্টির প্রক্রিয়া, মেঘ কিভাবে সৃষ্টি হবে? প্রথমে হবে সূর্যের তাপে সমস্ত জলাশয়ের জল বাষ্পীভূত হয়, 1 নম্বর। দ্বিতীয় হবে হচ্ছে বাষ্প আপেক্ষিক আর্দ্রতা, অর্থাৎ দুই দুই প্রথমে দুই, তিনটে আছে, দুইয়ের পরে হবে আপেক্ষিক আর্দ্রতা 100%, অর্থাৎ বি। দেখ, এগুলো প্রত্যেকটা কিন্তু এমসিকিউ কোশ্চেন, যতটা তো নলেজ ক্লিয়ার থাকবে তত তুই ভালো পারবি। এমন না যে এমসিকিউ প্র্যাকটিস করে গেলেই আমি ভালো পাবো। আমাকে প্রথমে থিওরি খুব ভালো করে পড়ে যেতে হবে, আদারওয়াইজ আমি কখনোই পারবো না। পরবর্তী, পৃথিবীর কোন মহাদেশে জনমানবী আন্টার্কটিকা নির্দিষ্ট সময় ঋতুতে এক স্থান থেকে অন্য স্থানে পরিব্রাজনকে কি বলা হয়? এখানে বলা হয় ট্রান্সহিউম্যান্স বা হচ্ছে ঋতুকালীন পরিব্রাজন। বন্ধু ভূপ্রকৃতি অঞ্চলে কোন বসতি গড়ে ওঠে? বন্ধু ভূপ্রকৃতি অঞ্চলে মূলত বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। পরবর্তী একটা C1 C2 দিয়েছে, যেখানে বলা হচ্ছে বৃত্তাকার বসতি। দেখ, বৃত্তাকার বসতি তাকেই বলে যেটা হচ্ছে মরুভূমি অঞ্চলে ক্র্যাল, আফ্রিকার ক্র্যাল উপজাতি বসতি বৃত্তাকার বসতি উদাহরণ। অর্থাৎ আমি দেখবো এক একটা চার কোথায় আছে, একের চার একটাই অপশন, আর অপশন নাই দেখবোই না আর কিছু, আমি মেরে চলে আসবো উত্তর। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে তুমি উত্তরটি সঠিক নির্বাচন করো। জন্মহার, মৃত্যুহার, প্রজনন, ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি মানে মাথায় রাখবি জনসংখ্যার বৈজ্ঞানিক ব্যাখ্যাকে ডেমোগ্রাফি বলা হয়। অর্থাৎ ডি এরটা তিন, ডি এরটা তিন, একটাই অপশন আছে, ডি এর তিন, আর কিছু দেখার দরকার নাই। আমি একদম পাজল হবো না। পরবর্তী হচ্ছে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করে। পৃথিবীর মোট জনসংখ্যার 20% উপকূলে বাস করে। উপকূল ভাগে জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির, অর্থাৎ এক্ষেত্রে দুটোই বিকল্পই কিন্তু ঠিক, কিন্তু আর একে সঠিকভাবেই ব্যাখ্যা করে, এর জন্যই এখানে 20% মানুষ থাকে। পরবর্তী একটা ডায়াগ্রাম দিয়েছে, এখানেও কিন্তু অধিকাংশ স্টুডেন্ট ভুল করে গোষ্ঠীবদ্ধ বসতি করে চলে আসবে, অর্থাৎ অপশন সি। কিন্তু দেখ, আমাকে এখানে রাস্তা দেখিয়ে দিয়েছে এবং সেটা দূরত্ব অনেকটা বাড়িয়ে দিয়েছে। এক্ষেত্রে উত্তরটা হবে রৈখিক বসতি। এবং এখানে দেখ, আমি প্রত্যেকটা বাড়ি একত্রিত পাচ্ছি, এমন না কোনো বাড়ি গ্যাদারিং হয়ে আছে, অর্থাৎ এক্ষেত্রে হবে হচ্ছে রৈখিক বসতি। পরবর্তী 23 নম্বর কোশ্চেনে চলে যায়। কি বলেছে? নিম্নলিখিত কোনটি গ্রামীণ বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য নয়? গ্রামীণ বৈশিষ্ট্য প্রথমে, দ্বিতীয়, তৃতীয় হয় না। ঠিক আছে। এটাও অনুন্নত, এটাও ঠিক আছে। অধিবাসীদের আর্থিক অবস্থা, অর্থাৎ 1 এবং 4 ভুল। কোথায় আছে 1 এবং 4 ভুল? 1 এবং 4 ভুল, 2 এবং 3 ঠিক, অর্থাৎ অপশন বি। জনসংখ্যা বৃদ্ধি ঘটে কখন? জনসংখ্যার জন্মহার বাড়ে, মৃত্যুহার কমে। জন্মহার বাড়ে, মৃত্যুহার কমে, এটা তো ঠিক আছে। জন্মহার কমে, মৃত্যুহার বাড়ে, ভুল। জন্মহার মৃত্যুহার উভয় বাড়ে, না, একদমই না, অর্থাৎ একেরটা হচ্ছে সঠিক। এখানে বলেছে কর্মধারার ভিত্তিতে 4টি গ্রাম যথাক্রমে পশুপালন ভিত্তিক, বনজ ভিত্তিক, মৎস্যহরণ ভিত্তিক, ক্ষুদ্র কুটির শিল্প ভিত্তিক। প্রদত্ত ক্রম অনুসারে পশুপালন পেইরি অঞ্চলে, বনভূমি পম্পাস, মৎস্য অরণ্য স্টেপস, স্টেপস সরি, আচ্ছা, পশুপালক পেইরি, পম্পাস, স্টেপস, ঠিক আছে। নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, সর্ববর্গীয় বনভূমি, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, এখানে আমাকে কি বলেছে? সঠিক ক্রমটি লেখো, মানে পশুপালন কোথায়, বনজ ভিত্তিক সবসময় তো এটাই হবে, পেইরি পম্পাস অঞ্চলে, অর্থাৎ দুই, দুই, দুই আছে, দুই, সেকেন্ড অপশন দুই নেই, অর্থাৎ অপশন বি। অপশন, ভালো করে কোশ্চেন না পড়লে কিন্তু এটা ভেবেই ভুল হয়, একদম ভুল হবে সে। চেঞ্চু উপজাতি কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? চেঞ্চু উপজাতি, চেঞ্চু উপজাতি মূলত অন্ধ্রপ্রদেশ না, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটা বিখ্যাত উপজাতি চেঞ্চু, এবং আন্দামান নিকোবর অধিকাংশ উপজাতি গোষ্ঠী থাকে। জল সংরক্ষণ দিবস 22শে মার্চ। প্রাচীনতম কয়লা খনি হচ্ছে রানীগঞ্জ। শস্যাবর্তনের পদ্ধতির সুফল হলো, এ সবসময় মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি করে, অর্থাৎ সাইক্লিং প্রসেসে যখন আমি শস্য উৎপাদন করবো তখন মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি করে। দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর অবশ্যই কলকাতা, এবং কলকাতার গার্ডেন রিচ হচ্ছে দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর। ভারতে উদার অর্থনীতি চালু হয় 90-এর দশকে, ঠিক আছে। পরবর্তী একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ করেছে, যেখানে বলা হয়েছে পর্যটন শহর, ধর্মীয় শহর মথুরা, শিক্ষা শহর হচ্ছে নালন্দা, অর্থাৎ বি এরটা হচ্ছে 4 এবং সি এরটা হচ্ছে 2, সি এরটা 2, বি এরটা 4, সি এরটা 2, বি এরটা 4, অর্থাৎ অপশন বি। অধিকাংশ অচিরাচরিত শক্তি হলো প্রবাহমান শক্তি। শক্তি একবার শেষ করলে বলতে, অর্থাৎ প্রবাহমানই শক্তি, তো সেটাতে তুই সব কন্টিনিউয়াস ব্যবহার করতে পারবি, অর্থাৎ এ আর দুটোই ঠিক এবং এ বিকল্প। এবং বর্তমানে দেখা যাচ্ছে এই অচিরাচরিত শক্তির পরিমাণ বহু অংশ বৃদ্ধি পাচ্ছে, যেমন সোলার কুকার, ইভি, প্রত্যেকটা। পরবর্তী 34 একটা চিত্র দেওয়া হয়েছে, 1, 2, 3। এখানে বলা হয়েছে কোন ধরনের জলসেচ। দেখ, এক একটা হচ্ছে পাঞ্জাব, পাঞ্জাবে আমরা জানি সেচকাল, এবং আগেও একটা এমসিকিউ আমরা পেয়েছি। 2 নম্বর হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে এই সাইডটা হচ্ছে নলকূপ কূপ। এবং 3 নম্বর হচ্ছে জলাশয়ের মাধ্যমে, অর্থাৎ ডি। এবং পরবর্তী লাস্ট কোশ্চেন 35, বীজ বপনের সময়কাল অনুসারে নিচের শস্যগুলিকে সাজাও, কিন্তু কোনো শস্যই এখানে দেওয়া নাই, অর্থাৎ এবিটি এর ক্ষেত্রে আরেকটা বড় আমার অভিযোগ থাকলো, যে
কোশ্চেন অ্যারেঞ্জ করার সময় এক্ষেত্রে অনেকটাই ল্যাক হয়ে যাচ্ছে, বা জানি না তাড়াতাড়ি প্রিন্টিং এর জন্য এই মিস্টেক হচ্ছে কিনা। এক্ষেত্রে অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হতে পারে ছাত্রদের। ঠিক একইভাবে অধিকাংশ উত্তর কিন্তু ভুল দেওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের পড়াশোনা যখন করবো আমরা একটু ক্রস চেক করেই পড়ার চেষ্টা করবো। তাহলে এতদিন আমাদের এবিটি এর হয়ে গেল কমপ্লিট।